আজ আমরা এমন একটি ছবির গল্প বলবো যা আপনার মনকে ধাঁধায় ফেলে দেবে, যেখানে সত্য আর প্রতারণা এতটাই জটিলভাবে মিশে গেছে যে বোঝাই মুশকিল কোনটা আসল আর কোনটা নকল। এই ছবির নাম শাটার আইল্যান্ড। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। গল্প শুরু হয় এক ঘন অন্ধকার আর কালো মেঘে ঢেকে থাকা আকাশ থেকে। সমুদ্র উত্তাল, বড় বড় ঢেউয়ের গর্জন কানে বাজছে, আর সেই সমুদ্র চিরে এগিয়ে চলেছে একটি নৌকা। নৌকার ভেতরে প্রথমবার দেখা হয় এক ব্যক্তির সঙ্গে, ইউএস মার্শাল টেডি ড্যানিয়েলস। টেডি আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার মুখ ঘামে ভেজা, চোখে অস্থিরতা স্পষ্ট। সে নৌকার বাথরুমে নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু তার মুখ বলে দিচ্ছে সে ভেতর থেকে ভেঙে পড়েছে। বাথরুম থেকে বেরিয়ে সে আসে নৌকার ডেকে, যেখানে তার সঙ্গী চাক তার জন্য এই দুই অফিসার এক নতুন কেসে যাচ্ছে শাটার আইল্যান্ড। এই দ্বীপে আছে একটি মানসিক হাসপাতাল, যেখানে শুধু মানসিক রোগীদেরই নয়, সেই সব অপরাধীদেরও রাখা হয় যারা খুবই বিপজ্জনক। চাক আর টেডির মধ্যে কথাবার্তা হয়, যেখান থেকে জানা যায় তারা একে অপরকে আগে চিনত না, আর এটাই তাদের প্রথম মিশন একসাথে। টেডি কথা বলতে বলতে সমুদ্রের দিকে তাকায়, আর তার চোখে কোথাও একটা লুকানো ব্যথা থাকে। মনে হয় সে শুধু কেসের জন্য নয়, আরো কোনো ব্যক্তিগত কারণে এই দ্বীপে যাচ্ছে। হাওয়া জোরে বইছে, নৌকা দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে, আর দূর থেকে প্রথমবারের মতো দেখা যায় শাটার আইল্যান্ড, একটি নির্জন ভয়ানক দ্বীপ যেখানে আছে শুধু একটি হাসপাতাল। চারিদিক জলে ঘেরা, আর গভীরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা এক নৌকাটা ধীরে ধীরে দ্বীপের পাড়ে এসে লাগে। সমুদ্রের ঢেউয়ের গর্জন এখন পেছনে ফেলে এসেছে, কিন্তু সামনে যে নীরবতা তা আরো ভয়ঙ্কর মনে হয়। টেডি এবং চাক নৌকা থেকে নামে, দুজনের মুখেই এক অদ্ভুত রকমের চাপ স্পষ্ট। চারপাশে বড় বড় পাথর, কাঁটাতারে ঘেরা একটি হাসপাতাল, আর পেছনে জঙ্গলের মতো পরিবেশ। এই জায়গাটা কোনো দিক থেকে মানসিক হাসপাতাল বলে মনে হয় না, বরং এটা যেন একটা কড়া নিরাপত্তা ঘেরা কারাগার। দ্বীপে পৌঁছেই তাদের অভ্যর্থনা জানায় কয়েকজন গার্ড, প্রতিটি গার্ডের হাতে বন্দুক। চাক একটু হাসার চেষ্টা করে, কিন্তু টেডির মুখ একদম গম্ভীর, তার চোখ চারপাশে ঘুরছে, যেন সে সবকিছুর খুঁটিনাটি খেয়াল রাখছে, অথবা মনে মনে প্রস্তুত হচ্ছে কোনো অজানা। হাসপাতালের ভেতরে ঢোকার আগে গার্ডরা তাদের থামিয়ে দেয় এবং জানায় যে তাদের বন্দুক এখানেই জমা রাখতে হবে। টেডি একটু অবাক হয়, কিন্তু শেষমেশ বাধ্য হয়ে নিজের বন্দুক দিয়ে দেয়। টেডি ও চাককে এক অফিসার এগিয়ে নিয়ে যায়, ডেপুটি ওয়ার্ডেন ম্যাকফারসন। তার ব্যবহার কিছুটা রূঢ় এবং অহংকারী। সে তাদের হাসপাতালের ভেতরে নিয়ে যায়। হাসপাতালের দরজা পার হতেই ভেতরের পরিবেশ আরো ঠান্ডা ও অস্বস্তিকর লাগে। কোথাও কোথাও রোগীদের চিৎকার শোনা যায়, যা পুরো পরিবেশকে আতঙ্কজনক করে তোলে। টেডির মুখে এক মুহূর্তের জন্য যন্ত্রণার ছাপ ফুটে ওঠে, যেন পুরনো কোনো স্মৃতি ফিরে এসেছে মনের কোণে। কিন্তু সে নিজেকে সামলে নেয় আর এগিয়ে যায়। তার মিশন স্পষ্ট। র্যাশেল সোল্যান্ডো নামের এক রোগী, যে কোনো রকম চিহ্ন না রেখেই এই নিরাপত্তায় ঘেরা হাসপাতাল থেকে উধাও হয়ে গেছে, তাকে টেডি এবং চাককে এগিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ভেতরের এক অফিসে, যেখানে তাদের পরিচয় হয় ডক্টর জন কাউলির সঙ্গে, যিনি এই হাসপাতালের প্রধান সাইকিয়াট্রিস্ট। ডক্টর কাউলি তাদের আন্তরিক স্বাগত জানান। তার পেছনে দাঁড়িয়ে থাকে আর একজন ডক্টর জেরেমায়া, একজন জার্মান মনোরোগ বিশেষজ্ঞ, যার আচরণ কিছুটা অস্বাভাবিক এবং অদ্ভুত লাগে। ডক্টর কাউলি তাদের পুরো কেসটি ব্যাখ্যা করেন। র্যাশেল সোল্যান্ডো একজন রোগী যিনি গুরুতর মানসিক বিভ্রমে ভুগছিলেন। তার বিশ্বাস যে সে একজন মা, যে তার 3টি সন্তানের সঙ্গে নিজের বাড়িতে থাকে, অথচ বাস্তবে সে ছিল এই হাসপাতালের একটি হাই সিকিউরিটি ওয়ার্ডে ভর্তি। গত রাতেই সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। হাসপাতালের পুরো স্টাফ চিন্তিত, কারণ তার সেল তালাবদ্ধ ছিল, কোনো গার্ড কিছু দেখেনি, আর সবকিছু আগের মতোই ছিল। এই কথা
শুনেই টেডির মনে একাধিক প্রশ্ন জাগে। কিভাবে একজন রোগী কোনো রকম সাহায্য ছাড়াই এমন একটা কঠোর নিরাপত্তায় ঘেরা জায়গা থেকে উধাও হয়ে যেতে পারে? সে কি সত্যি নিখোঁজ, নাকি কিছু লুকোনো হচ্ছে? চাকও বিভ্রান্ত দেখায়, কিন্তু সে প্রতিটি তথ্য ডক্টর কাউলি জানান র্যাশেলের ঘর ঠিক যেমন ছিল তেমনই রাখা হয়েছে। টেডি অনুরোধ করে যে সে নিজে গিয়ে সেই জায়গাটি দেখতে চায়। তখনই ডক্টর কাউলি আরো একটি বিষয় জানিয়ে দেন, তারা কোনো স্টাফকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না যদি না তার জন্য পূর্বানুমতি নেওয়া হয়। এই কথা শুনে টেডি একটু অবাক হয়, কিন্তু কিছু না বলে চুপ করে যায়। তার মনে দৃঢ় হয় এই হাসপাতালে নিশ্চয়ই কিছু না কিছু গোপন আছে। টেডি ও চাক এখন র্যাশেল সোল্যান্ডোর ঘরের দিকে এগিয়ে চলেছে। তাদের মুখ গম্ভীর এবং দুজনেই কেসের প্রতিটি দিক বিশ্লেষণ করার চেষ্টা করছে। করিডোর ধরে হাঁটার সময় তারা এক অদ্ভুত নীরবতা অনুভব করে, যেন প্রতিটি দেয়াল কিছু একটা বলছে, কিছু লুকিয়ে। অবশেষে তারা র্যাশেলের ঘরের সামনে পৌঁছয়। সেখানে এক নার্স অপেক্ষা করছিল, যিনি জানান যে ঘরটি ঠিক যেভাবে র্যাশেল রেখে গিয়েছিল সেভাবেই রাখা হয়েছে। ঘরটা ছোট, একটি সাধারণ খাট, একটা আলমারি আর একটা ছোট টেবিল। প্রথম দেখায় সবকিছুই স্বাভাবিক মনে হয়। টেডি প্রতিটি খুঁটিনাটি লক্ষ্য করতে শুরু করে। বিছানার চাদর কেমন ভাবে বিছানো, জানালার গ্রিলের অবস্থা কেমন, ঘরের প্রতিটি কোণ খুঁটিয়ে দেখে সে। একজন প্রশিক্ষিত মার্শালের মতোই সে ভাবছে, এই জায়গাটা কি সত্যি পালানোর জন্য ব্যবহৃত হয়েছে, নাকি এটা সাজানো? এই পর্যবেক্ষণের মাঝেই হঠাৎ করে তার চোখে পড়ে একটি ছোট কাগজের টুকরো, যেটা আলমারির ভেতরে লুকোনো ছিল। টেডি সেটি বের করে আনে। কাগজে মাত্র একটি লাইন লেখা ছিল, দ্য ল অফ 4 হু ইজ 67। এই লাইন পড়েই টেডি থেমে যায়। এটা কি হতে পারে? দ্য ল অফ 4 মানে কি? আর এই 67 নাম্বার কে? অথচ হাসপাতালের তথ্য মতে মোট রোগীর সংখ্যা 66 জন। চাক টেডিকে জিজ্ঞেস করে কাগজে কি লেখা আছে। টেডি সেটা দেখায় এবং দুজনেই গভীর চিন্তায় পড়ে যায়। চাক বলে এটা হয়তো, কিন্তু টেডির দৃষ্টিভঙ্গি আলাদা। সে কখনো কোনো ক্লু হালকাভাবে নেয় না। তার কাছে প্রতিটি বাক্যের পেছনে থাকতে পারে লুকোনো অর্থ, আর এই ছোট্ট নোটকেও সে দেখে একটি শক্তিশালী সূত্র হিসেবে। র্যাশেলের ঘর থেকে সেই ছোট্ট চিরকুটটি পাওয়ার পর টেডি ও চাকের সন্দেহ আরো গভীর হয়ে যায়। এখন তারা রোগীদের ওয়ার্ডের দিকে যাচ্ছে, যেখানে তাদের কিছু নির্ধারিত রোগীদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। ডক্টর কাউলি আগেই কিছু নাম সাজেস্ট করেছিলেন, এমন কিছু রোগী যারা র্যাশেলের ঘনিষ্ঠ ছিল। ভেতরের পরিবেশ একেবারে নিঃশব্দ। কিছু রোগী চুপচাপ তাকিয়ে আছে, কেউ কেউ হাসি হাসি মুখে নিজেদের মধ্যে কথা বলছে, কিন্তু তাদের চোখে এক অদ্ভুত আতঙ্ক, যেন তারা নিজেদের জগতে আটকে আছে অথবা কারো থেকে ভয় পাচ্ছে। প্রথম রোগী একজন মহিলা। তিনি বলেন র্যাশেল কিছু সপ্তাহ ধরে খুব অস্থির ছিল, প্রায় বিশ্বাস করত যে তার সন্তানরা তার ঘরে আছে। সে তাদের সঙ্গে কথা বলতো, এমনকি তাদের জন্য খাবারও রাখতো। ঠিক তখনই সেই মহিলা একটি অদ্ভুত কাজ করে। সে টেডির হাত ধরে হালকা হাসি দিয়ে তার হাতে কিছু লিখে দেয়। টেডি অবাক হয়ে সেখানে যখন দেখে, তখন দেখে তার হাতে লেখা রয়েছে রান, অর্থাৎ দৌড়ো। চাকো হতবাক হয়ে যায়। টেডি তখনই মহিলাকে কিছু জিজ্ঞেস করতে চায়, কিন্তু ততক্ষণে এক নার্স এসে তাকে নিয়ে যায়, বলে তার থেরাপির সময় হয়ে গেছে। মহিলা পেছনে ফিরে তাকায়, কিন্তু কিছুই বলে না। তবে তার চোখে ছিল। এই ঘটনার পর টেডির মনে এক প্রবল সন্দেহ জন্ম নেয়, এই অ্যাসাইলামে নিশ্চয়ই কিছু গোপন আছে। এটা শুধুমাত্র একটা মানসিক হাসপাতাল নয়, এখানে কিছু অদৃশ্য, কিছু অবৈধ, কিছু মানসিক পরীক্ষার মতো চলছে, যা সাধারণ চোখে ধরা পড়ে না। টেডি ও চাক এখন অ্যাসাইলামের বাইরের অংশে যাচাই করে দেখছে। একটি খোলা এলাকা, যেখান থেকে সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যায়, আর দূরে দেখা যায় একটি লাইট হাউস। লাইট হাউস একটি উঁচু টাওয়ার, যেখান থেকে পুরো দ্বীপে নজর রাখা যায়। টেডি লাইট হাউসের দিকে এগিয়েই থেমে যায়। সে বলে, যদি আমি কাউকে লুকিয়ে রাখতে চাইতাম তাহলে এই লাইট হাউসটাই হতো সবচেয়ে পারফেক্ট। চাক হেসে বলে, ওটা তো একটা সাধারণ লাইট হাউস টেডি।
টেডি, কিন্তু টেডির মনে কথাটা গেঁথে যায়। সে এই জায়গাটাকে অগ্রাহ্য করতে পারে না। দুজনে লাইট হাউসের দিকে এগোনোর চেষ্টা করে, কিন্তু সেই পথ বন্ধ থাকে। দুজন সশস্ত্র গার্ড তাদের পথ আটকে দেয়। তারা জানায় শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই সেখানে যেতে পারে। সেফটি প্রোটোকল অনুযায়ী বাইরের লোকজন নিষিদ্ধ। টেডি ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু চাক তাকে ঠান্ডা করে। ফিরে আসার পথে টেডির নজরে যায় অ্যাসাইলামের আরেকটি অংশে, ওয়ার্ড সি। এই ওয়ার্ডে রাখা হয় সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের, যারা ভয়ঙ্কর এবং যাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা প্রয়োজন। ডক্টর কাউলি আগে থেকেই এই ওয়ার্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ঠিক তখনই দ্বীপের উপর দিয়ে এক প্রবল ঝড় আসতে শুরু করে। আকাশ অন্ধকার হয়ে যায়, বিদ্যুৎ চমকে ওঠে, বাতাস বয়ে চলে হিংস্র গতিতে। হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে ভিতরে যেতে বলে। এদিকে টেডির মনে ঘুরতে থাকে একের পর এক প্রশ্ন। র্যাশেল সত্যিই নিখোঁজ, নাকি পুরো 67 নম্বর রোগীটি কে? আর সব থেকে গুরুত্বপূর্ণ, লাইট হাউসের ভেতরে আসলে কি লুকোনো আছে? এখন শুরু হয় এক ভয়ানক ঝড়। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, বিদ্যুৎ দিগন্তে ঝলসে উঠছে, আর বাতাস হিংস্র গতিতে বইছে। এই ঝড়ের কারণে দ্বীপের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। যে নৌকা মূল ভূখণ্ড থেকে আসে সেটিও আর আসতে পারবে না। এর মানে টেডি ও চাক এখন এই দ্বীপেই আটকে পড়েছে। এই জরুরি পরিস্থিতিতে হাসপাতালের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সকল রোগীকে নিরাপদ ওয়ার্ডে স্থানান্তর করা হচ্ছে। টেডি ও চাকও ফিরে আসে তাদের অস্থায়ী কোয়ার্টারে, কিন্তু টেডির মন এখন আরো সজাগ। তার মনে হচ্ছে এই সব ঘটনা পরিকল্পনা অনুযায়ী ঘটছে, যেন তাকে জোর করে এই দ্বীপে আটকে রাখা হচ্ছে। রাত হয়ে যায়। ঝড়ের মধ্যে টেডি এক অদ্ভুত স্বপ্ন দেখে, তবে সেটা স্বপ্ন নয়, বরং একটা তীব্র বিভ্রম। সে দেখে তার মৃত স্ত্রী তার সামনে এসে বসেছে, তার চোখে জল, আর সে ধীরে ধীরে বলে সে এখনো এখানে আছে। টেডি স্তব্ধ হয়ে যায়। এই বিভ্রম এতটাই বাস্তব মনে হয় যে সে বুঝে উঠতে পারে না কোনটা সত্য আর কোনটা কল্পনা। তারপর সে আরেকটি বিভ্রম দেখে, একটি জ্বলন্ত অ্যাপার্টমেন্ট, একটি ছোট্ট মেয়ে আতঙ্কে চিৎকার করছে, আর টেডি কিছুতেই তার কাছে পৌঁছতে পারছে না। মেয়েটি বারবার বলছে, তুমি আমাকে বাঁচালেন। ঘুম ভেঙে টেডি দেখে সে ঘামে ভিজে গেছে। চাক এসে তাকে জানায় ঝড়ের সময় কিছু রোগী নিখোঁজ হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই টেডির মনে এক নতুন আগ্রহ জেগে ওঠে ওয়ার্ড সি এ যাওয়ার জন্য। হয়তো সেখানেই লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা এই পুরো ঘটনার পর্দা ফাঁস করতে পারে। ওয়ার্ড সি এর দরজা ভারী লোহার তৈরি, তার গায়ে বড় বড় অক্ষরে লেখা প্রবেশ নিষেধ, ভেতরে বিপজ্জনক রোগী। টেডি হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে ভেতরে এগিয়ে যায়, আর চাক তার পেছনে। ভেতরের পরিবেশ ঘন অন্ধকার আর গা ছমছমে, যেন নিঃশ্বাসও থেমে যায় এমন নিস্তব্ধতা। ভেতরে হাঁটার সময় হঠাৎ একটা সেল থেকে শোনা যায় শ্বাস প্রশ্বাসের আওয়াজ। টেডি টর্চ তাক করতেই দেখে এক রোগী সেলের কোণে সেঁটে আছে, চোখে তীব্র আতঙ্ক, মুখে। তাকে দেখে মনে হয় সে এমন কিছু দেখেছে যা সাধারণ মানুষের মানসিকতা নাড়িয়ে দিতে পারে। টেডি ধীরে ধীরে জিজ্ঞেস করে, র্যাশেল কোথায়? তুমি কিছু দেখেছো? রোগী নিচু গলায় বলে, সব মিথ্যে, তোমাকে পাগল বানানো হচ্ছে, এটা একটা এক্সপেরিমেন্ট। টেডি স্তব্ধ হয়ে যায়। সে কি সত্যি একটা কেস সলভ করতে এসেছে, নাকি সে নিজেই কোনো বড় পরিকল্পনার শিকার? চাক বলে, চলো এগিয়ে চলি, কিন্তু টেডির অন্তর্জ্ঞান বলছে এই কথাগুলো এড়িয়ে যাওয়া ঠিক হবে না। তারা আরো কিছু সেল দেখে, কিন্তু বেশিরভাগই হয় খালি, না হয় তালাবন্ধ। হঠাৎ এক কোণ থেকে ভেসে আসে একটা আওয়াজ। টেডি থেমে যায়। এই আওয়াজ তার স্ত্রীর। সে সঙ্গে সঙ্গে টর্চ হাতে ওই দিকেই ছুটে যায়, কিন্তু সেখানে কেউ নেই, শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। এখন বাস্তবতা আর বিভ্রমের মধ্যে পার্থক্য ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। টেডির মন যেন আর বুঝতে পারছে না সে যা দেখছে তা সত্যি নাকি। এখন টেডি ও চাক এগিয়ে যায় দ্বীপের সবচেয়ে রহস্যময় জায়গার দিকে।
লাইট হাউস। এই জায়গাটি দ্বীপের মধ্যে সবচেয়ে বেশি সুরক্ষিত। এখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। লাইট হাউসের সামনে পৌঁছে টেডি তার টর্চ জ্বালায় এবং সাহস করে ভেতরে প্রবেশ করে। ভেতরের পরিবেশ পুরোপুরি আলাদা। এটা কোনো সাধারণ লাইট হাউস নয়, বরং একটি গোপন গবেষণাগার। চারপাশে ছড়িয়ে আছে নানা ধরনের ডকুমেন্ট, মেডিকেল রিপোর্ট ও ফাইল। টেডি ধীরে ধীরে সেই কাগজগুলো পড়তে শুরু করে। তার হাতে উঠে আসে একটি ফাইল যার ভেতরে লেখা আছে তার নিজের। ধীরে ধীরে টেডি জানতে পারে তার আসল নাম অ্যান্ড্রিউ লেডিস। সে নিজেই একজন মানসিক রোগী যে নিজের ব্যথা থেকে পালাতে এক কল্পিত গোয়েন্দা চরিত্রে অভিনয় করে চলেছে এতদিন। সে নিজেই এই দ্বীপের একজন রোগী, আর গোটা কেসটা ছিল তার মস্তিষ্কের তৈরি এক বিভ্রম। এই সত্য উদ্ঘাটন টেডির জন্য এক বিশাল মানসিক ধাক্কা হয়। ঠিক তখনই ডক্টর কাউলি টেডির কাছে আসে এবং সবকিছু পরিষ্কার করে বলে এই পুরো দ্বীপে যা ঘটছিল তা আসলে একটি মানসিক চিকিৎসা ভিত্তিক এক্সপেরিমেন্ট। এই চিকিৎসার উদ্দেশ্য ছিল অ্যান্ড্রু অর্থাৎ টেডির আসল নাম, তার অতীত এবং সত্যের মুখোমুখি করানো। ডক্টর কাউলি জানায় যে অ্যান্ড্রু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত মৃত্যু ও ধ্বংস দেখেছিল যার ফলে তার মানসিক স্থিতি ভেঙে পড়ে। তার উপর তার স্ত্রীর মানসিক অবস্থাও ছিল অত্যন্ত খারাপ। সে সবসময় গভীর ডিপ্রেশনে থাকতো। একদিন মানসিক ভারসাম্য হারিয়ে সে নিজের ঘরে আগুন লাগিয়ে দেয়, তবে সবাই তখন রক্ষা পেয়ে যায়। এই ঘটনার পর অ্যান্ড্রু তার স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে নতুন ঘরে চলে যায়, কিন্তু তার স্ত্রীর মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। একদিন অফিস থেকে ফিরে এসে অ্যান্ড্রু দেখে তার স্ত্রী তাদের 3টি সন্তানকে পেছনের পুকুরে ডুবিয়ে মেরে ফেলেছে। তাদের নিথর দেহগুলি জলে ভেসে বেড়াচ্ছিল। এই দৃশ্য দেখে অ্যান্ড্রু মানসিকভাবে ভেঙে পড়ে এবং রাগ ও যন্ত্রণায় সে নিজের স্ত্রীকে গুলি করে হত্যা করে। এই ঘটনার পর তার মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যায়। আদালতের আদেশে তাকে চিকিৎসার জন্য এই দ্বীপে পাঠানো হয়, কিন্তু এখানে এসে অ্যান্ড্রু নিজেকে টেডি নামে একজন ইউএস মার্শাল বলে ভাবতে শুরু করে। সে নিজের কল্পনায় একটা জগৎ তৈরি করে, আর যাকে সে তার পার্টনার চাক মনে করেছিল সে আসলে ছিল তার ডাক্তার ডক্টর শিহান, যিনি ছদ্মবেশে তার চিকিৎসা চালাচ্ছিলেন। অ্যান্ড্রু ওরফে টেডি সত্য আর বিভ্রমের মাঝে আটকে যায়। তার স্ত্রীর কথা, সন্তানের মৃত্যু সবকিছু তাকে ভেতর থেকে ভেঙে দেয়। ডক্টর কাউলি এবং হাসপাতালের স্টাফ মিলে একটি রোল প্লে থেরাপি চালায়, যার মাধ্যমে তারা চেয়েছিল অ্যান্ড্রুর যেন তার কল্পনা থেকে বেরিয়ে এসে নিজের আসল পরিচয় মেনে নেয়। এক সময় মনে হয় সে বুঝে গেছে সবকিছু, কিন্তু তার মস্তিষ্কে আবারও বিভ্রান্তি ফিরে আসে। ফিল্মের একেবারে শেষ দৃশ্যে টেডি একটি দার্শনিক কথা বলে, একজন দানব হয়ে বেঁচে থাকা বেশি খারাপ না একজন ভালো মানুষ হিসেবে মারা যাওয়া। এই লাইনটি ইঙ্গিত দেয় যে হয়তো সে নিজের সত্য মেনে নিয়েছে অথবা আবার নিজের বিভ্রমে ফিরে গিয়েছে। দর্শকদের উপর ছেড়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এই সিনেমার শেষটা একটি ওপেন এন্ডিং যা দর্শকদের চিন্তা করতে বাধ্য করে। আসলে তো বন্ধুরা, এই ছিল শাটার আইল্যান্ড সিনেমার গল্প। এমন একটি গল্প যা আমাদের দেখায় মানুষের মস্তিষ্ক কতটা রহস্যময় হতে পারে। টেডি ড্যানিয়েলসের যাত্রা আমাদের শেখায় কখনো কখনো সত্যকে গ্রহণ করা আর নিজের যন্ত্রণার সাথে লড়াই করা কতটা কঠিন হতে পারে। এই ছবির শেষে আমাদের ভাবতে বাধ্য করানো হয়, আমরা কি কখনো নিজের বাস্তবতাকে সম্পূর্ণভাবে বুঝতে পারি, নাকি আমরা নিজেদেরই মনের তৈরি বিভ্রমের জালে। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকম আরো মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের অনুপ্রাণিত করে আরো অনেক গল্প নিয়ে আসতে। চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো একটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।